একটা প্রশ্ন এখন জোরালো হয়ে উঠছে আরও, যখন দাঁড়িয়ে বলা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিহারে পাঠানো হতে পারে, তাদের জেলের ভাত খেতে হতে পারে, অন্তত ভাইপোকে তো বটেই। কারণ আরজি করে মমতার কি ভূমিকা ছিল, অভিষেকের লিপস অ্যান্ড বাউন্ড যে কোম্পানি তারই বা কী ভূমিকা রয়েছে, শুভেন্দু অধিকারী কিন্তু অলরেডি বলে দিয়েছেন সব কিছু নজরে রয়েছে। উনি অলরেডি বলেছেন যে 24টা প্রপার্টি উনি মিউনিসিপ্যালিটি থেকে নিয়ে এসছেন, মানে সেই লিস্ট নিয়ে এসছেন কোথায় কি আছে। কলকাতা জুড়ে কম প্রাসাদ তিনি করেননি। এই ধরুন আমতলা, সেই আমতলাতে একটা প্রাসাদ এর মতো বাড়ি তিনি কিন্তু গড়েছেন। নমস্কার। এখন একটাই প্রশ্ন চারিদিকে ঘোরাফেরা করছে যে কোথায় গেল সেই পুষ্পা? ভোটের আগে সেই হুমকি দেওয়া পুষ্পা কোথায়? সেই পুষ্পাকে এখন খুঁজছে পশ্চিমবঙ্গের পুলিশ, এবং মুখ্যমন্ত্রী তো অলরেডি বলে দিয়েছেন যে এই ফলতার জাহাঙ্গীর ইনি একজন কুখ্যাত অপরাধী। 2011 সালের পর থেকে এনাকে অপরাধী বলে একেবারে ঘোষণা করা হয়েছিল। সেই অপরাধীকে তৃণমূল কংগ্রেসের ভাইপো এতদিন আশ্রয় দিয়েছিল, কিন্তু এখন তার কি পরিণতি হবে? মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন ভোটটা যেতে দিন, তারপরে এনার অবস্থা কি হয় সেটা সাধারণ জনগণ কিন্তু দেখতে পাবেন। আর আপনারা হয়তো পুষ্পা সিনেমাটা দেখেছেন, সেখানে পুষ্পা কার্যত হিরোর রোল প্লে করেছেন, এবং সেই হিরো হওয়াটা কোথাও না কোথাও শর্টকাটে হিরো হওয়া। অর্থাৎ ঘুরিয়ে ফিরিয়ে দিনের শেষে তো উনি চুরি করছেন, পুষ্পা তো চুরি করেছেন, সেই পুষ্পার মতো একই রকম কায়দায় জাহাঙ্গীরও কিন্তু চুরি করেছে এতদিন ধরে বলে অভিযোগ উঠেছে। একদিকে চুরি, অন্যদিকে গুন্ডামি, মস্তানি সবটা চলেছে এই তৃণমূল কংগ্রেসের আমলে। কিন্তু আর চলবে কি? যেভাবে পদক্ষেপ নিচ্ছেন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, তা নিয়ে কিন্তু এখন প্রশ্ন উঠতে শুরু হয়ে গিয়েছে। অলরেডি 3 জন আইপিএসকে সাসপেন্ড করা হয়েছে ওই আরজি করের ঘটনার সময়, যাদের বডি ল্যাঙ্গুয়েজ খুবই নর্মাল ছিল, যারা কার্যত মিসলিড করছিলেন জনগণকে। এখন প্রশ্ন উঠছে তারা কি কারো নির্দেশে সেটা করেছেন নাকি স্বতঃপ্রণোদিতভাবে করেছেন। সবটা নিয়ে এখন তদন্ত চালাবেন বলে দিয়েছেন মুখ্যমন্ত্রী যিনি রয়েছেন শুভেন্দু অধিকারী। আপনারা জানেন এনইপি 2020 ন্যাশনাল এডুকেশন পলিসি, সেটাকে পুরোপুরিভাবে কার্যকর হতে দেয়নি এই মমতা বন্দ্যোপাধ্যায়। 1 জুলাই থেকেই 9ম শ্রেণীতে কিন্তু তৃতীয় ভাষা একেবারে বাধ্যতামূলক করা হতে চলেছে। আর অল স্টেট, মানে ভারতবর্ষে দাঁড়িয়ে সমস্ত রাজ্যগুলোতে একই নিয়ম লাগু হবে। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গই শুধুমাত্র ব্যতিক্রম থাকতো, কিন্তু এখন আর ব্যতিক্রম থাকা চলবে না, কারণ রাজ্যে তৃণমূল নেই। তৃণমূল বিদায় নিয়েছেন, বিজেপির আগমন ঘটেছে। কার্যত সে কারণেই এখন থেকে হয়তো ছাত্রছাত্রীদেরকে বাংলা পড়তে হতে পারে, সেই তার পাশাপাশি ইংরেজি পড়তে হতে পারে, এবং এছাড়াও একটি বিদেশি ভাষাকে ইনক্লুড করা হবে। তারা ইচ্ছা অনুযায়ী সেই ভাষা কিন্তু সিলেক্ট করতে পারবেন। অর্থাৎ সিবিএসসি প্যাটার্ন কিন্তু এবার পশ্চিমবঙ্গে হয়তো প্রবেশ করবে সরকারি স্কুলগুলোতে। অনেকেই বলছেন প্যাটার্নটা প্রবেশ করুক না করুক, অন্তত বইগুলোকে, মানে সিবিএসসির বইগুলোকে যেন অনুবাদ করে বাংলায় করে দেওয়া হয়। এমন যদি করা হয় তবেও কিন্তু ছাত্রছাত্রীরা ভীষণভাবে উপকৃত হবেন। এমন একটা নির্দেশও দেওয়া হয়েছে যে সরকার যেন তড়িঘড়ি এমন ব্যবস্থা নেন যে স্থানীয় যে সমস্ত কালচারাল সাহিত্য রয়েছে এবং যে মিথগুলো রয়েছে সমস্ত কিছুকে যেন ইনক্লুড করা হয়, যেগুলো স্থানীয়। মমতা বন্দ্যোপাধ্যায় হারটাকে তার হজম করতে পারছেন না, তাই বৈঠকের পর বৈঠক তিনি কিন্তু করছেন। কালীঘাটে একটা বৈঠক তিনি করেছেন, সেখানে দাঁড়িয়ে নাকি যারা পরাজিত এমএলএ তাদেরকে তিনি ডেকেছেন। কারণ যারা জিতেছেন তারা তো দল ত্যাগ করতে পারেন, তবে যারা হেরেছেন তারা অবশ্যই দল ত্যাগ করবেন, এটা ভেবেই কি তিনি বৈঠক ডাকলেন। আর সবথেকে বড় কথা, বৈঠকে যারা যারা ছিলেন তাদের নামগুলো শুনলে আপনারা একটু অবাকই হবেন, কারণ ভোটের পর তাদের আর মুখটা কিন্তু মানুষ দেখেননি। তারা মুখ লুকিয়েছেন, কোন ইঁদুরের গর্তে গিয়ে ঢুকেছেন কেউই জানে না। তো যারা মমতা বন্দ্যোপাধ্যায় একটা বক্তব্য রেখেছেন যে এই নির্বাচনী কেন্দ্র যেগুলো রয়েছে, গণনা কেন্দ্র, সেখানে নাকি কারচুপি হয়েছে, এই অভিযোগ তুলে নির্বাচনী আধিকারিককে সবাই মিলে মেল করবেন। মেল করার পাশাপাশি প্রিসাইডিং অফিসারদের নিয়েও তারা প্রশ্ন তুলেছেন, এবং তারা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় কোট আনকোট বলছেন, যারা দল ছাড়তে চান ছাড়তে পারেন, বাকি যারা পড়ে থাকবেন তারাই আসল সোনা। যাদেরকে দল ছাড়ার কথা বলছেন উনি কার্যত তারা তার পাশে বসে আছেন। এই ধরুন সায়ন্তিকা, তারপরে অদিতি মুন্সি, দেবাংশু ভট্টাচার্য, রাজ চক্রবর্তী, এনারা সবাই একেবারে আলো করে তার পাশে বসে আছেন, এবং তিনি বলছেন যারা দল ছাড়তে চান তারা দলটা ছেড়ে দেন, আসল সোনা তো আমাদের কাছে রয়েছে।
অর্থাৎ দল ছাড়তে যদি কাউকে উনি সত্যি বলে থাকতেন তবে তার পাশে কিন্তু এত গুরুত্বপূর্ণ ওই সো কল্ড গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে তার পাশে রাখতেন না। রাজ চক্রবর্তী হেরেছেন, সায়ন্তিকা দেবী হেরেছেন, অদিতি দেবী, এরা সবাই চেনা মুখ, এনাদেরকে কেন পাশে রাখলেন? তার বার্তা দিতে চাইলেন যে এই গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যারা দলবদল ইচ্ছে করলেই করতে পারেন, ফেমাস রয়েছেন তারা যে দলে যাবেন সে দলই তাদের নেবেন, তো তারা যখন যাচ্ছেন না তখন অন্যান্য প্রার্থীরা যারা হেরেছেন তারা কেন বিজেপিতে যোগ দেবেন? এই বার্তা দিয়ে তিনি বলছেন যে সোনা আসল সোনা থেকে যাবে, নকল সোনারা বিজেপিতে যোগ দেবেন। একটা প্রশ্ন এখন জোরালো হয়ে উঠছে আরও, যখন দাঁড়িয়ে বলা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিহারে পাঠানো হতে পারে, তাদের জেলের ভাত খেতে হতে পারে, অন্তত ভাইপোকে তো বটেই। কারণ আরজি করে মমতার কি ভূমিকা ছিল, অভিষেকের লিপস অ্যান্ড বাউন্ড যে কোম্পানি তারই বা কী ভূমিকা রয়েছে, শুভেন্দু অধিকারী কিন্তু অলরেডি বলে দিয়েছেন, সব কিছু নজরে রয়েছে। উনি অলরেডি বলেছেন যে 24টা প্রপার্টি উনি মিউনিসিপ্যালিটি থেকে নিয়ে এসছেন, মানে সেই লিস্ট নিয়ে এসছেন কোথায় কি আছে। কলকাতা জুড়ে কম প্রাসাদ তিনি করেননি। এই ধরুন আমতলা, সেই আমতলাতে একটা প্রাসাদ এর মতো বাড়ি তিনি কিন্তু গড়েছেন। শুভেন্দু অধিকারী শুধু এই ধরনের পদক্ষেপ নিয়ে ক্ষান্ত হননি, তিনি নজর দিয়েছেন ডেভেলপমেন্টে। আপনি যদি সেই সরকারি হাসপাতালে তাকান, তার ইনফ্রাস্ট্রাকচারের যে কী শোচনীয় দশা আপনি জানেন, যে দুর্গন্ধ, চারিদিকে নোংরা আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং নিয়মিতভাবে সেটা পরিষ্কার করে না পৌরসভা। বাইরের দিকটা, ভেতরের যে পরিস্থিতি তা নিয়ে না হয় আর কিছু বললাম না। তো সেই অব্যবস্থাকে কাটাতে শুভেন্দু অধিকারী বারংবার বৈঠক চালাচ্ছেন। আর দালাল চক্র সব থেকে বড় একটা অভিযোগ রয়েছে। আপনারা জানেন রক্ত নিতে গেলে দালাল, তারপরে রোগীকে ভর্তি করতে গেলে দালাল, আর রোগীর সর্বোপরি চিকিৎসককে দেখাতে গেলেও দালাল, আর ওষুধ নিতে গেলেও দালাল। এই দালাল চক্র এখন বন্ধ করতে চান শুভেন্দু অধিকারী। এবং সবথেকে বড় কথা, রোগী যারা রয়েছেন রোগীদেরকে রেফার করা। আপনি হসপিটালে যেতে না যেতেই আপনাকে রেফার করে দেওয়া হচ্ছে, মানে তাদের ব্যর্থতা সেটা। সেই রেফার মানেই তো ব্যর্থতা, মানে ওনার সেই ইনফ্রাস্ট্রাকচার নেই। এখন প্রশ্ন উঠবে কেন নেই? বড় বড় করে লেখা থাকবে সুপার স্পেশালিটি হসপিটাল, আর সেই হসপিটালে দাঁড়িয়ে সামান্যতম চিকিৎসা যদি না হয় তবে সেটাকে হসপিটাল কেন বলবেন মানুষ? আজ এই ধরনের একটা বাতাবরণ তৈরি হয়েছে, যখন কলেজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে পরিবর্তন হচ্ছে, সরকারি হাসপাতালে পরিবর্তন হচ্ছে, বাসে দাঁড়িয়ে 1 তারিখ থেকে শুরু হবে ভাড়া না নেওয়ার প্রবণতা মহিলাদের কাছ থেকে, এবং সর্বোপরি মুখ্যমন্ত্রী পুরনো ফাইলগুলোকে খুলছেন যেখানে দাঁড়িয়ে ভুরি ভুরি নেতাদের দুর্নীতি রয়েছে। এই ধরুন আজকের দিনে দাঁড়িয়েও কিছু তৃণমূলের জেলা সভাপতি, আবার কেউ পঞ্চায়েত প্রধান রয়েছেন মালদার, তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। কোটি কোটি টাকা তছরূপের দুর্নীতির অভিযোগ রয়েছে। আর সর্বোপরি শুভেন্দু অধিকারীর সেই কথাটা বলেই শেষ করব আজকের প্রতিবেদন, যেখানে উনি বলছেন যে এই যে প্রেসিডেন্সি জেল রয়েছে, এই যে বহরমপুর জেল, চারিদিকে সংশোধনাগার পশ্চিমবঙ্গে তো কম নেই, সেখানে যারা কয়েদিরা রয়েছেন তারা কার্যত যে একটু ছোটো মাপের কয়েদি, সে একটুখানি বিড়ি পয়সার বিনিময়ে আনছেন, কেউ আবার সিগারেট আনছেন, কেউ আবার পাতাখোর পাতা আনছেন, কেউ নেশা জাতীয় দ্রব্য আনছেন, মদ মৎস্য যা রয়েছে, মানে ভোগের বিলাসিতার জন্য সমস্ত কিছুই তারা পান সেই কারাগারে। এই নিয়ে প্রশ্ন উঠেছে যে কারামন্ত্রী অতীতে কি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার থাকাকালীন, যেখানে দাঁড়িয়ে একজন কয়েদির কাছে মোবাইল ফোন থাকছে, একজন কয়েদি কার্যত যাবতীয় রকমের সুযোগ সুবিধা পাচ্ছেন, কিছু ক্ষেত্রে নাকি তার কমফোর্ট জোন তৈরি করে দেওয়া হচ্ছে, হাতে থাকা আংটি, চোখে থাকা চশমা সমস্ত কিছু খুলে নেওয়া হয়। কারণ এই যে চোখে চশমা রয়েছে আমার, ধরুন আমি চোখে যদি নাও দেখতে পাই, আমি না দেখতে পেয়ে একেবারে চিৎকার চেঁচামেচি করে মরে যাচ্ছি, তবুও কিন্তু আমার চশমা ফেরত দেওয়া হবে না। আইন এমনই রয়েছে যে আপনার পরিধান, আপনি যা পরেছিলেন, চশমা থেকে শুরু করে আংটি, ইলেকট্রনিক্স, বেল্ট, সব কিছু কিন্তু আপনার কাছ থেকে নিয়ে নেওয়ার কথা। কিন্তু জেলের ভেতরে বসে এত ফোন কল কী করে হয়? সমাজ বিরোধীদের আখড়া জেল, আর জেলের বাইরে তারা বেরিয়ে যখন সেই তাণ্ডবটা চালান, ভেতরেই নাকি পরিকল্পনা হয়ে যায় কি করবে আগামী ভবিষ্যতে তারা।
সবটা আজ প্রশ্নচিহ্নের মুখে। পদক্ষেপ নিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজকের প্রতিবেদনটি কেমন লাগলো নিঃসন্দেহে লিখে জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। আপাতত অসংখ্য ধন্যবাদ।